ইভিএসের কোয়েশ্চেন পেপার এবছর যেটা এসছে পরীক্ষাতে, সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু শক্ত কোয়েশ্চেনও যেমন রয়েছে, যেগুলো পারতে হলে যথেষ্ট পড়াশোনা করার দরকার রয়েছে, আবার তেমনি খুব সহজ কোয়েশ্চেনও কিছু ছিল। তো আমি একদমই বেশি দেরি করব না। তোমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছো, সারাদিন পরীক্ষা দিয়ে এসছো, তোমরা ক্লান্ত অনেকেই। আমি চটপট তোমাদের অ্যানালিসিসটা করে দিই যে কোনটার সঠিক উত্তর কি হতে পারে, এবং তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমরা মিলিয়ে নিতে পারবে তোমাদের কোনগুলো সঠিক হলো এবং কোনগুলো তোমাদের সঠিক হলো না। সো চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স। সো দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য যে কোয়েশ্চেন্সগুলো আমরা পেয়েছি, সেই কোয়েশ্চেনের একদম প্রথমেই যেটা ছিল যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা উদ্যান সম্পদ বা যেটা বলা হচ্ছে হর্টিকালচার প্রোডাক্ট। এখানে সঠিক উত্তর কিন্তু যেটা যাবে সেটা হচ্ছে আম এবং লিচু। এগুলো ডিরেক্টলি হর্টিকালচারের সাথে অ্যাসোসিয়েটেড। তারপর দেখো একদম সহজ কোয়েশ্চেন, এটা ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিস বা পরিবেশ বান্ধব অভ্যাস, তোমরা বুঝতেই পারছো, যেটা হচ্ছে যে কার্বন ফুটপ্রিন্ট কমবে কীভাবে। ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে যদি বিদ্যালয়ে যাওয়া যায় তাহলে কার্বন ফুটপ্রিন্ট কমবে, এবং সেটাই কিন্তু একটা পরিবেশ বান্ধব অভ্যাসের উদাহরণ। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন্সগুলো কিন্তু বেশ সহজই কোয়েশ্চেন। যেমন ব্ল্যাকফুট ডিজিজ, তোমাদের বারবার প্র্যাকটিস করিয়েছিলাম, যেমন মার্কারি তার ফলে কি হয়, ক্যাডমিয়াম তার ফলে কি হয়, লেড তার ফলে কি হয়, তেমনি ব্ল্যাকফুট ডিজিজের কারণ হচ্ছে আর্সেনিক। আশা করি এই উত্তরটা তোমরা সকলেই সঠিক করে এসেছো। পরবর্তী কোয়েশ্চেন, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলো প্রথম তালিকাভুক্ত হয়েছে কোথায়? এটার সঠিক উত্তর হবে 1977 টিবলিসি সম্মেলন। ওকে, চলো এর পরবর্তী কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা পেডাগগি বেস কোয়েশ্চেন, এবং এটা কিন্তু অনেকে উত্তর দিতে গিয়ে একটু কনফিউশনের মধ্যে পড়েছো। সো দেখো, পরিবেশবিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথিসিস গঠিত হয়? হাইপোথিসিস এটা আমরা কখন তৈরি করি? একটা রিসার্চের পার্টে হাইপোথিসিস কখন তৈরি করি? ছাত্রছাত্রীরা যেটা নিয়ে খুব কনফিউশন করেছে সেটা হচ্ছে অপশান বি অথবা অপশান সি, কিন্তু দেখো কখনোই এটা অপশান সি হবে না। তার কারণ গবেষণার পদ্ধতি স্তরে কখনোই আমরা হাইপোথিসিস পস্টুলেট করি না। আমরা কিন্তু হাইপোথিসিস পস্টুলেট করি যে একটা রিসার্চ করতে যাচ্ছি, তার কোনো একটা কারণ খোঁজার নিম্নলিখিত দিকগুলো থাকতে পারে এইটা ভেবে। তাহলে এখানে কি হবে? সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণের শেষেই আমরা হাইপোথিসিস রাখি এবং তারপর এক্সপেরিমেন্টটা স্টার্ট করে দেখি যে সেইগুলো ফললো কি ফললো না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা যাবে অপশান বি। আচ্ছা, তারপর দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তোমাদের সিলেবাসে মেনশন করা ছিল। দামোদর নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে যেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া। ওকে, দেন দেখো পরবর্তী কোশ্চেন, একদম ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল ইস্যুজের মধ্যে থেকে নিম্নলিখিত গ্যাসগুলোর মধ্যে কোনটা একটা প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস বা ন্যাচারাল গ্রিনহাউস গ্যাস? সঠিক উত্তর কিন্তু হবে নাইট্রাস অক্সাইড। আশা করি এই উত্তরটাও তোমরা পেরে থাকবে, এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন তা কিন্তু নয়। চিপকো আন্দোলন, তোমাদের বারবার করে যখন ক্লাস নিয়েছিলাম বলে দিয়েছিলাম যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল মুভমেন্টগুলো তোমরা পড়ে যাবে, কারণ হিস্টোরিক্যাল ইভেন্টস সেটা কিন্তু সিলেবাসের মধ্যেই বলা ছিল। চিপকো, আপ্পিকো, জঙ্গল বাঁচাও আমি তোমাদের ক্লাসেও বলে দিয়েছিলাম। তাহলে খুব স্বাভাবিকভাবে এটার সঠিক উত্তর হবে ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই পরবর্তী কোশ্চেন। একদম তোমাদের প্রথম দিকে যখন ক্লাসগুলো নিয়েছিলাম বলেইছিলাম ফুড চেন, ফুড পিরামিড, এই জায়গাগুলোর মধ্যে বিশেষভাবে ফোকাস করতে। শক্তি প্রবাহ, লিন্ডেরম্যানের 10% রুল তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো। তাহলে একটা ফুড চেন, তার মধ্যে দিয়ে শক্তি প্রবাহের সঠিক ক্রমটা কি হয়? প্রথমে আমরা যেটা পাই সানলাইট বা সৌরশক্তি, সেটা কার মধ্যে আসে? প্রাথমিক উৎপাদক বা প্রডিউসার থেকে কার মধ্যে যাবে? যেটা হচ্ছে কনজিউমার, এবং কনজিউমারের মধ্যে প্রাইমারি কনজিউমার হিসাবে আমরা পাই হার্বিভোর্স বা তৃণভোজীদের, এবং তারপর আমরা পাই কার্নিভোর্স বা মাংসাশীদের। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান ডি।
পরবর্তীতে দেখো এটা সাধারণভাবে নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, সেগুলো প্রোক্যারিওটিক সেলের পার্ট। তো এখানে যেটা সঠিক উত্তর হিসাবে আসবে সেটা হচ্ছে অ্যাজোলা জৈব সার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চলে আসছি পরের কোশ্চেন। দেখো এইটা কিন্তু সাধারণভাবে একদম পলিউশনের একদম বেসিক কোশ্চেন এটা এসছে, যে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট অর্থাৎ জৈব অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পাচ্ছি প্লাস্টিকের বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি, এগুলো সবই হচ্ছে জীবাণু অবিয়োজ্য পদার্থ। এবার তোমাদের সিলেবাসে আর একটা জায়গা মেনশন ছিল, সেটা হচ্ছে হিউম্যান স্কিল অ্যান্ড এন্ডেভার। সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে এই স্থাপত্য এবং তার সাথে কোন পেয়ারটা সঠিক নয়। খুব স্বাভাবিকভাবেই অজন্তা কেভ এটা সাধারণভাবে যাবে না, কারণ এটা একটা ন্যাচারালি বিল্ড কেভ, সেই কারণের জন্য। বেশ, চলে আসছি পরের কোশ্চেন। দেখো এনভায়রনমেন্টাল প্রোটোকল বা এনভায়রনমেন্টাল সামিট, আমি তোমাদের লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম এবং আমি একটা চার্টের মধ্যে দিয়েও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, এগুলো থেকে প্রশ্ন আসবেই। ঠিক তাই প্রশ্ন এসেছে যে কবে কোন চুক্তিটা 1987 সালে ওজোন স্তর রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সঠিক উত্তর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল কোথায়? না, কানাডাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিমাল সেটা স্বাভাবিকভাবে কি হবে? বাগরোল বা ফিশিং ক্যাট। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কোয়েশ্চেন্সগুলো কিন্তু তুলনামূলকভাবে মডারেট। কিছু কোয়েশ্চেন হয়তো একটু ভাবতে হয়েছে, কিন্তু কোয়েশ্চেন্সগুলো মোটামুটি যে পড়বে সে কিন্তু পারবে করতে। পরবর্তী দেখো যে কোয়েশ্চেনটা আসছে, নিম্নলিখিতগুলোর কোনটা এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয়? এন্ডেমিক প্রজাতি মানে কি? যে স্পিসিসটা সাধারণভাবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু লিমিটেড, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিমিটেড, অর্থাৎ যেমনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বায়োডাইভার্সিটি হটস্পটসগুলোতে দেখে থাকি। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে চিতাবাঘ, মহারাষ্ট্র। বাদবাকি এশিয়াটিক লায়ন, লায়ন টেল ম্যাকাও বা মুগা, এগুলো সবগুলোই কিন্তু স্পেসিফিক্যালি এন্ডেমিক স্পিসিসের মধ্যে পড়বে। আচ্ছা, তারপর দেখো পরিবেশবিদ্যা পাঠে, এটা পেডাগগির প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটা কি? তাহলে এখানে দেখো তোমরা যদি অপশানসগুলো খুব ভালোভাবে পড়ো, পদ্ধতিটি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি করে, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, বিষয়ের সব অধ্যায়গুলির শিক্ষণ সম্ভব নয়, নাকি শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগ পায়? খুব স্বাভাবিকভাবে এটার উত্তর হবে অপশান সি, বিষয়ের সব অধ্যায়গুলোর শিক্ষণ সম্ভব নয়। তার কারণ আমি যখন একটা কোনো কিছু দেখাচ্ছি, ডেমনস্ট্রেশন মেথড, তারই একটা পার্ট হিসাবে ছাত্রছাত্রীদের দিক থেকে পর্যবেক্ষণ আসে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমি কখনোই সব অধ্যায়গুলোর শিক্ষণ এটার মাধ্যমে করতে পারবো না। তাই এটা সঠিক উত্তর যাওয়া উচিত অপশান সি। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে দেখো গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটা সুপার সাইক্লোন, আমরা প্রত্যেকেই দেখেছি কোভিড পিরিয়ডে আমরা এর ভিকটিম ছিলাম অনেকেই। সেটা হচ্ছে আমফান, যেটা মের 18, 19, 2020 সালে আমাদেরকে ভীষণভাবেই বিধ্বস্ত করে। বায়ু দূষণের জৈব নির্দেশক, দেখবে তোমরা এটা কিন্তু যখন আমরা মক সেটসগুলো করিয়েছিলাম, পুরনো প্লেলিস্ট ঘেঁটে দেখো, এই কোশ্চেনটা কিন্তু ডিরেক্টলি কমন কোশ্চেন আছে, করানো ছিল তোমাদের। সেটা হচ্ছে লাইকেন, যেটা বায়ু দূষণের একটা জৈব নির্দেশক হিসেবে কাজ করে। লাইকেন কিসের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তোমাদের বলেই দিয়েছিলাম, শৈবাল এবং তার সাথে হচ্ছে ছত্রাক। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা করতে গিয়ে মানে অনেকেই কম সময়ের মধ্যে খুব ঘাবড়ে গিয়েছিল, অনেকেই সঠিক উত্তরটা করে আসতে পারেনি। তো কোশ্চেনটা কিন্তু খুব শক্ত নয়, কিন্তু বুঝতে পারছি তোমাদের টাইম ক্রাঞ্চ ছিল, সেখানে হয়তো অনেকেই অ্যানালিসিসটা করে উঠতে পারোনি। তো দেখো বলা হচ্ছে একটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের 38টা ভিন্ন দল আছে। এবার 38টা ভিন্ন দলের মধ্যে বলছে প্রত্যেকটাই সমান সংখ্যক শিক্ষার্থী নিয়ে গঠিত, যার মধ্যে 6টা দল কি বলছে বায়োমাস, 9টা হচ্ছে ভূতাপীয় শক্তি এবং 4টে দল বায়ু শক্তির ওপর প্রকল্পে কাজ করছে।
এবং বাকিরা জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করছে। এবার এখানে একটা ইন্ডিকেশন দেয়া হয়েছে যে আর মানে হচ্ছে কি, যে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি, এবং বাদবাকি ও হচ্ছে অন্যান্য। তাহলে দেখো এখানে আমরা যদি যোগ করি 6 + 9 + 4 কত হয় 19, তাহলে 19 কিন্তু আমার কাজ করছে পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে, এবং বাকিরা কিন্তু জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করছে যেগুলো অনবীকরণযোগ্য। তাহলে দুটোই কিন্তু কি হলো 19 19 ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আর ও ইকুয়াল, অবশ্যই অপশন বি সঠিক। দেন চলো পরের কোশ্চেন, আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মোক। তোমাদের বায়ু দূষণের কথা বারবার বলেছিলাম পড়তে, এবং বিভিন্ন মক সেটেও তোমাদের করানো হয়েছে, আমি করিয়েছিলাম বা তোমাদের ম্যাডাম করিয়েছিলেন। সো আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মোক তার অংশ নয়, অবশ্যই হচ্ছে ক্যালসিয়াম। বাদবাকি প্রত্যেকটাই কিন্তু ফটোকেমিক্যাল স্মোকের পার্ট হিসেবে থাকে। আচ্ছা, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম, এটা সাধারণভাবে কে চালু করেছে? দ্যাট ইজ ইউনেস্কো। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো সীসা বা লেড কোনটার মধ্যে থাকে না? খুব স্বাভাবিকভাবেই সঠিক উত্তর হচ্ছে পাতিত জল, বা যেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। রং, প্রসাধন সামগ্রী বা শিশুদের খেলনা এর মধ্যে কিন্তু থাকছে। দেন পরবর্তী কোশ্চেনটাও একটা পেডাগোগির কোশ্চেন। সেখানে কি বলা হচ্ছে দেখো, যে ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচাবন্দি বন্য প্রাণীদের চেনাতে চিড়িয়াখানা সফরে নিয়ে গেলেন। তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে বলেই দিচ্ছে যে সফরে নিয়ে গেছে। তাহলে কি সফরে নিয়ে গেছে মানে কি? ফিল্ড ওয়ার্কে নিয়ে গেছে বা ফিল্ড ভিজিটে নিয়ে গেছে। তাহলে কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী এটা? খুব স্বাভাবিকভাবেই হচ্ছে ক্ষেত্র পরিদর্শন বা ফিল্ড ভিজিট। সো আমরা বিভিন্ন ক্ষেত্রে, ধরো তোমরা যারা জিওগ্রাফি পড়েছো বা বায়োলজির কোনো সাবজেক্ট পড়েছো, যেমন জুলজি, বোটানি, বা ধরো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছো, তাদেরকে কিন্তু এরকম ফিল্ড ভিজিটে নিশ্চয়ই নিয়ে যাওয়া হয়েছে কলেজ থেকে। সেই এক্সপিরিয়েন্স তোমাদের নিশ্চয়ই আছে। ওকে, চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি। ভেক্টর যা রোগের কার্যকারক জীবের বাহক ও পোষক হিসাবে কাজ করে, নিম্নস্থ কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত? যেমন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু হচ্ছে, তাহলে এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু ছড়ায় কে? এডিস মশা। মশা মানেই কি? সেটা একটা সন্ধিপদ প্রাণী, তাহলে সেখানে সঠিক উত্তর কি যাবে? সন্ধিপদ। তারপর দেখো পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটাও একটা পেডাগোগির কোশ্চেন। প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক? দেখো প্রশ্নটার অপশানসগুলো যদি আমরা পড়ি, কি বলছে? প্রাথমিক শ্রেণীতে ভৌত সামাজিক পরিবেশের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত নয়, শ্রেণীকক্ষে পরীক্ষণ ভিত্তিক শিক্ষাদান করা উচিত নয়, এমন কার্যকলাপে অন্তর্ভুক্ত করা উচিত নয় যা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এবং জ্ঞানীয় ক্ষমতার বৃদ্ধি ঘটায়। অন্যদিকে ইভিএস শিক্ষায় লিঙ্গ এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত নয়। তাহলে এখানে প্রাথমিক স্তর, এই জায়গাটা কিন্তু আমাকে ফোকাস করতে হবে মেনলি কোশ্চেনে। তাহলে প্রাথমিক স্তরের ক্ষেত্রে আমি যদি ক্লাসটাকে সাধারণভাবে খুব এক্সপেরিমেন্টাল বা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে নিয়ে যাই, অনেক ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু সেই ইন্টেলিজেন্সটা নাও থাকতে পারে সেটাকে ক্যাচ করার মতো। তাই অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর যাবে অপশন বি, শ্রেণীকক্ষে পরীক্ষণ ভিত্তিক শিক্ষা দান করা উচিত নয়। ওকে, দেন পরবর্তী কোশ্চেন দেখো যেটা আসছে, যে নিম্নলিখিত কতগুলো নদীর কথা বলা হয়েছে, যেমন দামোদর, মাতলা, তিস্তা, ইছামতি, এগুলোর কথা বলা হয়েছে, এবং এগুলো বলেছে পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরাই অঞ্চল মানে বুঝতেই পারছো পার্বত্য অঞ্চলকে বোঝায়, এবং খুব স্বাভাবিকভাবেই সঠিক উত্তর হবে তিস্তা, মহানন্দা, যেগুলো আমাদের উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যে তিনটে আর পরিবেশকে রক্ষা করে, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা পার্ট বা রিসাইক্লিং প্রোডাক্টের একটা বিষয়, সেটা হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল। তোমরা সবাই জানো, তাই এক্ষেত্রে আমাদের অপশন হবে সি কারেক্ট, রিডিউস, রিসাইকেল, রিইউজ। দেন পরের কোশ্চেন দেখো খুব ফেমাস, এটা একটা ইভিএস রিলেটেড কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। কুনো জাতীয় উদ্যান কেন বিখ্যাত হয়েছে? এটা কোন কারণ? সাম্প্রতিক কারণ, যেটা হচ্ছে চিতা, সেটাকে কিন্তু এখানে আবার রিইন্ট্রোডিউস করানো হয়েছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এখানে কিন্তু ছেলেমেয়েরা অনেকেই ডাউট করবে যে মধ্য এশিয়া নাকি আফ্রিকা। সঠিক উত্তর কিন্তু হচ্ছে আফ্রিকা।
আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য। আচ্ছা, এইবার পরবর্তী যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার উত্তর অনেকেই সঠিক দিয়ে আসতে পারেনি, যেটা শুনলাম। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম 2021, এখানে কিন্তু বলে দিচ্ছে 2021 স্পেসিফাই করে দিচ্ছে। সেই অনুসারে বলা হচ্ছে 2023 সালের 1 জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন বেদ কত হতে হবে। তো এটা কিন্তু দেখো, তোমরা যদি বিভিন্ন ইনফরমেশান ঘাটো, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাবে, কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা ওয়েবসাইট ঘেঁটে দেখে নেবে, pib.gov.in প্রেস ইনফরমেশন ব্যুরো, তার যদি তোমরা সাইট ঘাঁটো, তোমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবে যেখানে বলা হয়েছে 120 মাইক্রন। 120 মাইক্রন, এটা 2023 সাল থেকে অ্যাক্টিভ, সুতরাং অবশ্যই সঠিক উত্তর যাবে অপশান বি। তার পরবর্তী আমাদের আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায়, তাকে আমরা বলবো ভার্মি কম্পোস্টিং। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝতেই পারলে যে কোশ্চেন্সগুলো কীরকম এসছে বা তার সঠিক উত্তর কি হবে, এবং এখান থেকে কিন্তু তোমরা অ্যানালিসিসও করে নিতে পারছো যে কতগুলো সঠিক হয়েছে না হয়েছে। তো এগুলো দেখো, একটা কথাই বলি যে যদি একজন পরীক্ষার্থী সে সঠিকভাবে বিশ্লেষণ করে যা কোশ্চেন হয়েছে, তাতে করে কিন্তু 22-23 আউট অফ 30, দিস ইজ আ গুড স্কোর। ওকে, সো এটা যদি কেউ তোমরা পেয়ে থাকো, প্রেডিক্টেবল, তোমরা কিন্তু ভালো করেছো এই পোর্শনে, এটা বলে আমরা মনে করছি। তো একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এই সেশনটা একদম কুইট করো না, কারণ এরপর তোমাদের অর্ক স্যার আসছেন, তিনি তোমাদের ম্যাথসের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, এবং ম্যাথসের বিষয়গুলো থেকেও তোমরা বুঝতে পারবে কতগুলো ঠিক বা ভুল হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো CHSL পরীক্ষার নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, এবং এই CHSL পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে শুরু হবে আগামী সপ্তাহ থেকে। তাই তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে বলো এই চ্যানেলের মেম্বার হতে, তাহলে তোমরা ফ্রিতে সেই ক্লাসগুলো দেখতে পাবে, যা তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবেই সহায়ক হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এরপরে অর্ক স্যারকে মঞ্চ ছেড়ে দিচ্ছি, তিনি তোমাদের সাথে ডিসকাশন করবেন। ওকে, সো থ্যাংক ইউ।